তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা কাকে বলে সেটা আমরা দেখবো। অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা তোমরা একটু লিখো। জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বলতে কি বুঝো? জারণ সংখ্যাটা কি? জারণ সংখ্যাটা হচ্ছে যৌগের অণু বা যৌগমূলকের মাঝে, যৌগের অণু বা যৌগমূলকের মাঝে পরমাণুগুলোর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাই হচ্ছে জারণ সংখ্যা। যেমন আমি যদি একটা হচ্ছে যৌগ নিই, মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা একটা অণু। এই অণুর মাঝে সোডিয়াম হচ্ছে +1, এটা হচ্ছে -1। সুতরাং এই ক্ষেত্রে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত? সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। সোডিয়াম এক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 আর ক্লোরিনের হচ্ছে -1। অর্থাৎ এই অণুতে পরমাণুগুলোর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত এই যে সংখ্যাগুলো রয়েছে সেটাই হচ্ছে তাদের জারণ সংখ্যা। এবার এটা অণুতে হতে পারে, যৌগমূলকও হতে পারে, যেমন হচ্ছে সালফেট। হ্যাঁ, তাহলে এইটা একটা যৌগমূলক। এক্ষেত্রে এখানে এই যৌগমূলকের জারণ সংখ্যাটা হচ্ছে -2। বুঝে গেছে? তাহলে আমরা সংখ্যাটা কি লিখবো? যে যৌগের অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত, এখান থেকে লিখি যে যৌগের অণু বা যৌগমূলকের মাঝে অবস্থিত পরমাণু সমূহের ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যাকে ওই পরমাণুর বা তার দিয়ে দিলাম যে তার জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা বলে। যেমন দিয়ে আমরা দেখালাম যে মনে করো সোডিয়ামে সোডিয়ামের জারণ সংখ্যাটা হচ্ছে +1 আর ক্লোরিনের হচ্ছে -1। অনুরূপ ভাবে যৌগমূলকের যদি আমরা চিন্তা করি, এটা একটা যৌগমূলক আর এটা একটা যৌগ। যৌগমূলকে এর এই জারণ সংখ্যাটা হচ্ছে -2। এই যে চিহ্নযুক্ত যেগুলো রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো যে এটা সংজ্ঞা দেখলাম। এখন আমরা জারণ সংখ্যার পিরিয়ডিক টেবিল অনুযায়ী সমস্ত মৌলের জারণ সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, বা হচ্ছে যে অনেক মৌলের জারণ সংখ্যা নির্দিষ্ট, তো সেগুলো আলোচনা করবো। একটু লেখা হয়েছে? আচ্ছা, সব সময় কিছু কমন বিষয় রয়েছে যে এক নম্বর হচ্ছে ধাতুগুলোর জারণ সংখ্যা সবসময় পজিটিভ হবে। পিরিয়ডিক টেবিলে বাম দিকের মৌলগুলো ধাতব মৌল, তাদের সব সময় তাদের জারণ সংখ্যা পজিটিভ চিহ্ন হবে। অর্থাৎ ধাতব মৌলের জারণ সংখ্যা, ধাতুর জারণ সংখ্যা কত হবে? পজিটিভ। জারণ সংখ্যা পজিটিভ হবে। +2 হতে পারে, +3 হতে পারে, +1 হতে পারে। ধাতু হলে সেটা পজিটিভ হবে আর অধাতুর হচ্ছে ঋণাত্মক হবে। আচ্ছা,
যেমন এর আগে আমরা দেখালাম যে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত, +1, আর ক্লোরিনের দেখালাম -1। এইগুলো ও জারণ সংখ্যা, হ্যাঁ জারণ জারণ সংখ্যা পজিটিভ হবে আর কি। আচ্ছা, এখন আমরা এটা 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 একটা প্রথম হচ্ছে যে শর্ত। আর হচ্ছে গ্রুপ 1 এর, যেমন গ্রুপ 1 এর জারণ সংখ্যা সবার হচ্ছে কি +1। গ্রুপ 1 এর তো সবাই ধাতু, তাদের হচ্ছে +1। আর গ্রুপ 2 এর সবার +2। গ্রুপ 1 এর সবাই ধাতু না, অবশ্য হাইড্রোজেন হচ্ছে অধাতু রয়েছে, কিন্তু তারও +1 জারণ সংখ্যা। আচ্ছা, আর একটা জিনিস দেখবো যে যে কোনো একক পরমাণুর জারণ সংখ্যা সবসময় 0 হবে। একক পরমাণু, একক পরমাণু বলতে যেগুলো হচ্ছে মৌল কি অনুগঠন হচ্ছে যে যৌগের যদি না থাকে, তারা হচ্ছে যে মৌলিক অণু, যেটা না সরি মৌলিক অণুরও জারণ সংখ্যা 0 হবে। আবার হচ্ছে একক ভাবে যেটা থাকে, যেমন হচ্ছে যে তোমার একক পরমাণু, একক পরমাণু, একক পরমাণু যেমন আয়রন, আয়রনের সংকেত এটা, প্রতীকও এটাই, এর জারণ সংখ্যা 0। যেমন সোডিয়াম, এদের জারণ সংখ্যা 0 হবে। হ্যাঁ, এইভাবে যেগুলো থাকে, মনে করো যে কপার, এরকম যতগুলো রয়েছে এদের জারণ সংখ্যা 0। আবার আমরা দেখছি যে মৌলিক অণু, মৌলিক অণুর জারণ সংখ্যা, মৌলিক অণু অর্থাৎ একই পরমাণু দিয়ে যে অণুগুলো গঠিত, মৌলিক অণু, মৌলিক অণুর জারণ সংখ্যা 0। যেমন আমরা দেখি যে হাইড্রোজেন, এটা একটা অণু, এর জারণ সংখ্যা হচ্ছে 0। জিরো। তো এরকম অক্সিজেনের জারণ সংখ্যা এরও 0 হবে, ক্লোরিনের জারণ সংখ্যা এরও 0 হবে। কথা কি বুঝতে পেরেছ? অর্থাৎ যখন কোনো পরমাণু একক পরমাণু হিসেবে যেগুলো থাকবে তাদের জারণ সংখ্যা 0। আর যখন মৌলিক অণু, এটা দ্বিপরমাণু, দুটি করে পরমাণু আছে বা ত্রিপরমাণু, যাই হোক না কেন, তারা যখন অণু গঠন করবে কিন্তু একই পরমাণু নিয়ে যে অণুগুলো রয়েছে গঠিত, তাদের জারণ সংখ্যা 0 হবে। আর আরেকটা হচ্ছে যে যে কোনো যৌগের জারণ সংখ্যা হবে তাদের পরমাণুগুলো জারণ সংখ্যার যোগফলের সমান। যেমন আমরা দেখি যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যা, সোডিয়ামের হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1। তাহলে এই যৌগটার, সোডিয়াম ক্লোরাইড এই যৌগের জারণ সংখ্যা কত, মানে টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। এই টোটাল জারণ সংখ্যাটা হচ্ছে 0। এটাই, এই পয়েন্টটা এটাই যে কোন যৌগের মোট জারণ সংখ্যা যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফলের সমান। যোগফল বলতে কি, যে +1 আর -1 কে যদি যোগ করি আমরা, কত হবে? 0 হবে। এটাই এখানে বলা হচ্ছে। তাহলে এটা একটা পয়েন্ট, এটা কি লিখে দেবো নাকি মনে থাকবে? মোট না বললে হবে, কেননা যৌগটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, কোন যৌগের জারণ সংখ্যা, যৌগে উপস্থিত উপস্থিত পরমাণুগুলোর তো এটা এটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের হচ্ছে +1, এর হচ্ছে -1। তাহলে এই যোগের যে +1 যোগ -1 এটা যোগ করলে 0 হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যাটা হচ্ছে, এর টোটাল জারণ সংখ্যাটা হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, একটু মুছে ফেলি উপরের গুলো। লেখা হয়েছে এটা বুঝবো? আচ্ছা আচ্ছা, 5 নম্বরে আমরা দেখি যে ক্ষার ধাতু, তো ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু গ্রুপ 1 এর মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতুগুলোর জারণ সংখ্যাটা হচ্ছে +1। ক্ষার ধাতু কোনগুলো? গ্রুপ 1 এর মৌল, হাইড্রোজেন বাদে গ্রুপের 1 এর সবার ক্ষার ধাতুর জারণ সংখ্যা তাহলে কত হচ্ছে? +1। আমরা আগেই বলেছি যে গ্রুপ 1 এর জারণ সংখ্যা +1, তাহলে সেটা সেখানে কিন্তু হয়ে গেছে এটা। তারপরে এটা একটু লিখে নিই, জারণ সংখ্যা +1। আর মৃৎ ক্ষার ধাতু, তাহলে মৃৎ ক্ষার ধাতুর জারণ সংখ্যাটা হচ্ছে +2। আচ্ছা, তারপরে হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা। হাইড্রোজেন যদিও গ্রুপ 1 এ রয়েছে, কিন্তু সে কিন্তু ধাতু না, সে কিন্তু গ্রুপ 17 থাকার কথা অধাতুদের সাথে। সেই হিসাবে অধাতু গ্রুপ 17 সবার হচ্ছে জারণ সংখ্যা কত? -1। তো হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে দুটো হতে পারবে, কিন্তু কখন সেটা একটু ক্লিয়ার করি। হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত হচ্ছে +1, সাধারণত মানে সাধারণত ম্যাক্সিমাম সময় হচ্ছে +1। কিন্তু হাইড্রোজেন যখন ওই গ্রুপ 1 এর কোনো মৌলের সাথে অথবা কোনো ধাতুর সাথে যুক্ত হবে, কারণ ধাতু তো সবসময় পজিটিভ, তো পজিটিভের সাথে তো হাইড্রোজেন আবার পজিটিভ থাকতে পারবে না। যখন ধাতুর সাথে যুক্ত হবে হাইড্রোজেন, তখন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস। ধাতব হাইড্রাইডে, হাইড্রাইড মানে হাইড্রোজেন যুক্ত হলে যে হাইড্রাইড বলে, আর ধাতুর সাথে যুক্ত হলে ধাতব হাইড্রাইড বলে। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। যেমন এই যে এই সোডিয়াম হাইড্রাইড, এখানে সোডিয়ামের +1 আর হাইড্রোজেনের -1। বুঝা গেছে? সাধারণত হাইড্রোজেনের +1, কিন্তু ধাতব হাইড্রাইডে যখন যুক্ত হবে তখন এটা মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, নিচেরটা মুছে দিই। নেক্সট হচ্ছে অক্সিজেনের বিষয়ে একটু কথা বলি। অক্সিজেনটা হচ্ছে কি, অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2। -2 এটা সাধারণত, ম্যাক্সিমাম সময় এটা হচ্ছে -2 হবে জারণ সংখ্যা। দুইটা বিশেষ মুহূর্ত রয়েছে এবং তাদের যৌগগুলো সুনির্দিষ্ট, সেসব জায়গায় হচ্ছে সুপার অক্সাইড এবং পার অক্সাইডে। পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তো কেমন একটু দেখি। পার অক্সাইড বলতে পার অক্সাইড, আমরা যেমন বলি না পার হেড, এরকম মানে প্রতি অক্সাইড মানে প্রতিটা অক্সিজেনের এগেনস্টে হচ্ছে একটা ধনাত্মক পরমাণু থাকবে। যেমন মনে করো সোডিয়াম পার অক্সাইড, কি হাইড্রোজেন পার অক্সাইড, তো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে, অক্সিজেনের জারণ সংখ্যাটা হচ্ছে কত? এখানে হচ্ছে -1। ঠিক আছে?
আবার হচ্ছে সুপার অক্সাইডে অক্সিজেনের জ্বালন সংখ্যা -12। এখানে আমরা একটু দেখি সুপার অক্সাইডটা কেমন হয়। সোডিয়াম আর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে সুপার অক্সাইড। -12 এখানে এখানে এত অক্সিজেনের জ্বালন সংখ্যা। -12 আসলে এগুলো এখানে -12 আমরা দেখতে পাচ্ছি কিনা, কিভাবে দেখতে পাচ্ছি যে -12? একটা জিনিস এর আগে দেখিয়েছি তোমাদের যে এটা টোটাল জ্বালন সংখ্যাটা কত হবে? 0 হবে। তাহলে সোডিয়ামের জ্বালন সংখ্যা কত? +1, গ্রুপ 1 এর বা ক্ষার ধাতু +1। তাহলে এর যদি +1 হয় তাহলে এরও +1 হতে হবে। তাহলে এর দুটো অক্সিজেনের যদি -1 হতে হবে। তাহলে দুটো অক্সিজেনের যদি -1 হতে হয় তাহলে একটা অক্সিজেনের কত হতে হবে? -1/2। একটার -1/2 আর একটার -1/2 মিলে হচ্ছে -1 হলো। তাহলে এর টোটালটা -1 হলো, এর জন্য এর টোটালটা হচ্ছে +1। এখানে এটা একটা দেখি, এটা হচ্ছে যেমন হচ্ছে পানি। এখানে পানিতে এই অক্সিজেনের জ্বালন সংখ্যাটা হচ্ছে কত? হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে দুটো হাইড্রোজেনের +2 আর একটা অক্সিজেন, তাহলে একটা অক্সিজেনের হচ্ছে -2। মানে টোটালটা 0 হতে হবে, ঠিক আছে না? এই যে তোমাদের এই যে কয়টা দেওয়া হলো রুলস বা এই যে তথ্যগুলো দেওয়া হলো, এই তথ্যগুলো যদি মনে থাকে তাহলে আর কোনো যৌগের বা কোনো যৌগে উপস্থিত কোনো মৌলের জ্বালন সংখ্যা নির্ণয় করতে আর কোনো অসুবিধা হবে না। কারণ সাধারণত এই যে সমস্তগুলো দেওয়া হয়েছে তথ্যগুলো, এই তথ্যগুলোর ভিতর থেকে যে কোনো যৌগে কোনো একটা মৌলের পরমাণু জ্বালন সংখ্যা নির্ণয় করা সম্ভব। একটা দেখাই, একটু দেখি যে মনে করো যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখানে কেন্দ্রীয় মৌল বা ক্রোমিয়ামের জ্বালন সংখ্যা নির্ণয় করব। তাহলে এটার প্রসিডিউর হচ্ছে যে যেটা নির্ণয় করব গণিতের নিয়ম অনুযায়ী সেটার জ্বালন সংখ্যাটা আমরা ধরে নিব। ধরি ক্রোমিয়ামের জ্বালন সংখ্যা x। আমরা নরমালি জানি কি যে এদের টোটাল জ্বালন সংখ্যা কি হবে? 0 হবে। তাহলে পটাশিয়াম কি ক্ষার ধাতু না? তাহলে পটাশিয়ামের জ্বালন সংখ্যা কত? +1। কয়টা পটাশিয়াম রয়েছে? দুইটো। প্লাস ক্রোমিয়ামের জ্বালন সংখ্যা x, কয়টা রয়েছে? দুইটো। প্লাস অক্সিজেনের জ্বালন সংখ্যা -2, কয়টা রয়েছে? 7টা রয়েছে। টোটালটা কত হবে? 0। এবার আমরা হচ্ছে যে সমাধান করবো এটাকে। +2 +2x -14 = 0, বা আচ্ছা এখানে 14 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2x -12 = 0। এখন তো এটা সিম্পল ব্যাপার, প্লাস হয়ে গেল x ভাগ করে দিলে 6। এখানে কিন্তু উল্লেখ রাখতে হবে, যদিও এই 2 দ্বারা ভাগ করলাম, আরো 2-1 লাইন করলে করতে পারো, আর কত করব? ঠিক আছে না? আচ্ছা, এই তাহলে হচ্ছে ক্রোমিয়ামের জ্বালন সংখ্যা হচ্ছে +6। এইভাবে এটা করতে হবে। এরকম ভাবে এটা হচ্ছে যৌগের ক্ষেত্রে যদি কোনো যৌগমূলকের জ্বালন সংখ্যা বের করতে বলা হয় তখন কি করব আমরা সেটা একটু দেখি। এটারই একটা যৌগমূলক আমি যদি বানাই নিই তাহলে দেখি যে যৌগমূলক, এটা যৌগমূলকটা হচ্ছে -2। এই যৌগমূলকে হচ্ছে ক্রোমিয়ামের জ্বালন সংখ্যা কত বলা হচ্ছে। তাহলে একই রকম ভাবে ধরে নিই, যে ধরি ক্রোমিয়ামের জ্বালন সংখ্যা
এক্স। তাহলে এক্ষেত্রে কি করব, ক্রোমিয়ামে যেহেতু এক্স ধরেছি তাহলে 2 আছে, এক্স ইন্টু 2 বা 2x প্লাস -2, অক্সিজেনের -2 7টা রয়েছে। এবার দিব এখানে -2, কারণ এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা এদিকে নেব। এর আগের পটাশিয়াম ডাইক্রোমেটে ওখানে কিছু ছিল না, তাই আমরা 0 নিয়েছিলাম। এখানে -2 রয়েছে, তাই -2 নেব। যদি +2 থাকতো, +1 থাকতো, তাহলে +1 নিতাম, যা থাকবে তাই নিতাম। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে হচ্ছে বা 2x - 14 ইকুয়াল টু -2, বা 2x -2 প্লাস 14, তাহলে কত হচ্ছে, একই হবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে 2x, এখানে তো আর মাইনাস হবে না, 12 হলো, বা x সমান হচ্ছে +6। এইভাবে আমরা জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। এরকম যে কোনো যৌগের জারণ সংখ্যা দিতে পারি। তোমরা একটা করো দেখি। S2O7, এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করো।